বছর মানে আকবরের আগে থেকে এটা আমি শুনেছি যেটা, সেটাই আপনাকে প্রশ্ন করলাম। আচ্ছা, এখানে যত বছর, আর এই কালী মন্দিরও এই মন্দির 5 দিন এই মেলা থাকবে। ঘরগুলো দিয়েছে দেখুন। শিয়ালদপুর স্টেশন থেকে আমি নিয়ে যাব আপনাদের শিয়ালদা থেকে বনগাঁ লোকালে হাবড়া যাব। আজ আমার গন্তব্যস্থল হাবড়া। শিয়ালদপুর স্টেশন থেকে আজকে নিয়ে যাব হচ্ছে শিয়ালদা হয়ে বনগাঁ লোকাল হয়ে যাব হাবড়া। চলুন আজ আপনাদের হাবড়ায় নিয়ে যাই, সেখানে নিয়ে গিয়ে দর্শন করাবো। চলুন। শিয়ালদপুর স্টেশন, ওভারব্রিজের ওপর থেকে কত সুন্দর লাগছে দেখুন স্টেশনটা। পুরো স্টেশনটাকে আপনাদের কভার করাচ্ছি। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে প্রথমে বজবজ শিয়ালদা লোকালে যাব হাবড়া। এই প্রথমে যাব বজবজ শিয়ালদা লোকালে যাব হচ্ছে শিয়ালদা থেকে মেল লাইনে গিয়ে বনগাঁ লোকাল ধরে হাবড়া যাব। আজ আমার গন্তব্যস্থল হাবড়া। দেখুন কত সুন্দর লাগছে। হচ্ছে শিয়ালদা লোকাল, বজবজ শিয়ালদা লোকাল নিউ আলিপুরে আসবে 6:55। এখন আমাকে ওয়েট করতে হবে। এখনও আমাকে 10 মিনিটের মতন ওয়েট করতে হবে। এই লোকাল ঢুকছে শিয়ালদা লোকাল। এখন 6:55, 6:59 ঢুকছে। আজ আপনাদের নিয়ে যাব শিয়ালদা হয়ে হাবড়া। চলুন প্রথমে শিয়ালদায় নিয়ে যাব। শিয়ালদা লোকাল 7:35 পৌঁছালো। এবারে আমি মেনে যাব। চলুন আপনাদের মেনে নিয়ে যাব। বজবজ শিয়ালদা লোকাল 7:35 পৌঁছালো। চলুন এবারে মেনে গিয়ে লোকাল ধরে নিয়ে যাব আপনাদের। প্ল্যাটফর্ম কত হাঁটতে হয়। 8:10 ছাড়বে এই লোকাল। 8:10 পুরো ট্রেন ছেড়ে দিল বনগাঁ লোকাল। আজ আমার গন্তব্যস্থল হাবড়া। বনগাঁ লোকাল ছেড়ে দিল 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে হাবড়া। চলুন আজকে হাবড়ায় নিয়ে গিয়ে কথা হবে। পরে হাবড়া গিয়েছে বনগাঁ লোকাল। এবারে আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জলেশ্বরের উদ্দেশ্যে আজকে যাব। এই যে লোকালে এসেছিলাম সেই লোকাল হাবড়া স্টেশন থেকে জলেশ্বর মোড় পর্যন্ত ভাড়া 20 টাকা। কিন্তু ডাইরেক্ট একটা অটো আছে, সেটা সবসময় পাওয়া যায় না। সেই জন্য জলেশ্বর মোড় পর্যন্ত বাসও পাওয়া যায় এবং অটো পাওয়া যায়। 20 টাকা দিয়ে আপনারা চলে যাবেন। আর একটা হাবড়া থেকে গাজীপুরের অটো আছে, সেটা ডাইরেক্ট যায়। এই অটো আছে একটা 15 মিনিট পর সেটা গাজীপুর যায়। ঠিক আছে, নেবে
হলো জলেশ্বর মোড় যাত্রী প্রতীক্ষালয়। আর এইখান থেকে আপনারা নমস্কার বন্ধু, আজ আপনাদের জলেশ্বর প্রাচীন শিব মন্দিরে এনেছি। এইটা হচ্ছে ঢোকার তোরণ। চলুন আজ আপনাদের এই মন্দিরে নিয়ে যায়। জলেশ্বর প্রাচীন শিব মন্দির, আর তাই ঘিরে সারা বছর বহু মানুষের আনাগোনা হয়। গাইঘাটার মন্দিরকে কেন্দ্র করে এলাকার অর্থনৈতিক চিত্র বদলাতে শুরু করেছে। মন্দির পর্যটন উন্নয়ন কমিটি কার্যকরী সম্পাদক সহদেব বাবু জানিয়েছিল, সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শুরু হয়। এই এলাকায় তখন একটি বিগ্রহ পুজো হতো। এবারে ধাপে ধাপে আমি মন্দিরের ওপরে উঠছি। পেয়ে যাবে চীনের কালী মন্দির, পণ্ডিত মশাই রয়েছে, মায়ের মন্দির তৈরি হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরব। দেখুন যত বছর, আর এই কালী মন্দিরও এই মন্দির 850 বছরের মন্দির। দেখুন, আর এখানে দক্ষিণা কালী বিরাজ করছে এই মন্দিরে। আর এই মন্দিরের নতুন মন্দির তৈরি হচ্ছে, প্রস্তাবিত কালী মন্দির, যেটা জলেশ্বর শিব মন্দিরের পর্যটক উন্নয়ন কমিটি এই কালী ওপরে মহাদেবের একটা চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। আর এই হচ্ছে ঘট পুজো হচ্ছে দীপান্বিতা অমাবস্যায় আপনাদের বাৎসরিক। তাহলে এখানে দীপান্বিতা অমাবস্যায় এই ঘট প্রতিষ্ঠিত হয়। আর এখানে দীপান্বিতা অমাবস্যা ছাড়া আর পুজো হয়। আর এখানে কি ভোগের ব্যবস্থা আছে? তখন একটি বিগ্রহ পুজো হতো। মন্দিরটি ছিল টিনের ছাউনি ও দেওয়ালে দেয়া কাদা ইটের গাঁথুনি। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন। প্রাচীন মূল মন্দিরটি অবশ্য এখন বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না। মন্দিরের পাশেই রয়েছে 4 একর ও 40 শতক জমির ওপর একটি পুকুর রয়েছে। তার ওই পুকুর হচ্ছে শিব পুকুর নামে পরিচিত। বছরভর পুকুরের নিচে রাখা হয় বিগ্রহটি। আরও জানা গেছে, চড়ক ছাড়া সন্ন্যাসী হন তারাই প্রতি বছর চৈত্র মাসের 3য় সোমবার এই শিব পুকুর থেকে বিগ্রহ তুলে আনে। পরের দিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালিশহরে গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করায়। ফিরে এসে স্থানীয় 8টি গ্রামের ভক্তদের বাড়িতে পূজিত হন দেবতা। পয়লা বৈশাখে বিগ্রহটিকে ফের শিব পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। সারা বছর ধরে এখানে দূর দূরান্ত থেকে মন্দির দর্শনে আসেন বহু ভক্ত। মূল একটি শিব মন্দির ছাড়া এখানে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির, একটি কালী মন্দির। বছরে 3টি মেলা বসে, লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন। মূল শিব মন্দিরটি সংস্কার করে, এই হলো মূল শিব মন্দির, নতুন করে তৈরির কাজ শুরু হয়ে গেছে।
এখন এই নতুন মন্দির, এটা কিছুদিন আগে মধ্যে শেষ হয়ে গেছে। আর স্থানীয় 8টি গ্রামের মানুষজনকে ঠেকিয়ে নিয়ে আসা হয় আসল মূর্তি। মন্দির কাছ থেকে আরও জানা গিয়েছে তৈরি হয়েছে পিকনিক স্পট। শীতের মরশুমে এখানে অনেক ভিড় করেন এবং মন্দিরে পুজো দেয়। শিব মন্দির ঘুরে দেখা গেল বড় বড় মাটির ঢিবি। আচ্ছা, ইতিহাস ঘেঁটে জানা গেছে এখানে বহু বছর আগে বৌদ্ধ গ্রাম ছিল, তারই নিদর্শন এই ঢিবিগুলি। স্থানীয় প্রাচীন গোবিন্দ মন্দির গাইঘাটার ঐতিহ্য স্থাপত্যের নিদর্শন। শুধু গাইঘাটায় নয়, উত্তর 24 পরগনার অন্যতম প্রাচীন মন্দির। আচ্ছা, এখানে হচ্ছে 18 ওই সব ঢিল ফিল বেঁধে যাচ্ছে, মনস্কামনা করছে, সেটাও আপনাদের। আর এই হলো বটবৃক্ষ, সেটা আপনাদের তুলে ধরলাম। দেখুন, এখানে সব দূর দূরান্ত থেকে এসে বটবৃক্ষে সব বেঁধে দিয়ে যায় আর করে। আর এখানে অনেক দেবতাকেও রেখে দিয়ে চলে যায়, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন, প্রায় 850 বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির রয়েছে। তাই এই মন্দিরের মাহাত্ম্য টান সারা বছরই লেগে থাকে ভক্তদের আনাগোনা। তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার হওয়ায় উপচে পড়ে ভক্তদের ঢল। দূর দূরান্ত থেকে শিবের মাথায় জল ঢালতে আসে। আর মন্দিরের পার্শ্ববর্তী হচ্ছে শিবপুকুর, ধার ঘেঁষে ভক্তদের লাইন চলে যায়। আর এই হলো কত সুন্দরভাবে কাঠ দিয়ে কার্য করে তুলেছে মন্দিরের, সেগুলো আপনাদের তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। তুলে ধরা হয়েছে দক্ষ যজ্ঞের পর সতীকে নিয়ে শিব যে নৃত্য আরম্ভ করেছিল। পৃথিবী তখন প্রলয় করছিল, ওদিক দিয়ে সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। তখন বিষ্ণু সেই চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করে দিল, তখনই 51 পীঠ হলো। সেটা এখানে মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সমুদ্র মন্থনে যে অমৃত কুম্ভের সে পাওয়া গিয়েছিল রাক্ষসদের সঙ্গে, দেবতা যে হচ্ছিল, তখন শিব যে নীল পান করেছিল বিষ, তখন সেই বিষক্রিয়ায় নিজে তখন দুগ্ধ পান করছে। সেই বিষক্রিয়ার জন্য সেটা এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, শিব তপস্যা করছে, সেই জটা থেকে বেরোচ্ছে, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। আর বিশিষ্ট কত সুন্দরভাবে মন্দির। এই হলো শিবপুকুর। এইখানে আপনাদের হচ্ছে চৈত্র মাসে 3য় সোমবার জল থেকে তোলা হয়, আর পয়লা বৈশাখের দিনে আবার জলের তলায় রেখে আসা হয়। রয়েছে সেটা নতুনভাবে হচ্ছে, সেটা আপনাদের পর্যন্ত।
প্রতিষ্ঠা মন্দির এটা, সেটা আপনাদের কাছে তুলে ধরা হলো। বাঁক রাখার ব্যবস্থা রয়েছে, এদিক দিয়েও একটা গেট রয়েছে পুণ্যার্থীদের জন্য। তাহলে চৈত্র মাসে 17 তারিখে বাবা উঠেছে, আর প্রত্যেক বছর তৃতীয় সপ্তাহে উঠবে, তৃতীয় সোমবার, মানে তৃতীয় সপ্তাহে উঠবে। আর ঠিক চৈত্র মাসে জলের নিচে থেকে বাবাকে তৃতীয় সপ্তাহ সোমবারে তুলে পয়লা দিনে বাবাকে আবার জলের তলায় রেখে আসা হবে, গ্রামে ঘোরানো হবে। সেই জন্য এখন মন্দিরে বাবা নেই, এখন গ্রামে গ্রামে ঘোরাতে হবে। তারপর যখন আসবে তখন আপনাদের আবার দর্শন করাবো। বাবা এখন স্নান করতে গেছে, তা বাবাকে কি টোপরও পড়ানো হবে? কখন আসবে? 12টায়। এইখানেই আসবে চৈত্র মাসের তৃতীয় সোমবার তোলা হয়, তৃতীয় সোমবার তোলা হবে। আর পয়লা বৈশাখে আবার জলের তলায় শিব পুকুরে রেখে আসা হবে। শিব পুকুর, এখানে পুজোর আয়োজন চলছে, দিদিরা পুজোর আয়োজন করছে। এই হলো চূড়া বিশিষ্ট মন্দির, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। জ্বালানি দিয়ে এইখানে বাবার ভোগে রান্না হবে। কত ভিতরে হাঁড়ি বাসন সব রয়েছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। আসছে দেখুন, এক ইউটিউব থেকে এসেছি, আমার ইউটিউবের নাম জগন্নাথ রায়। আমাকে অনেক দর্শক বলেছে যে জলেশ্বর মন্দিরটা বছরে কি কি প্রোগ্রাম করে, এবং যে আপনাদের শিব পুকুর থেকে যে মূর্তিটা তোলা হয় কতদিনের জন্য, আর মেলাটা কতদিনের জন্য থাকে, আর এই মন্দিরটা কত বছরের, আর আপনাদের এখানে আসতে কিভাবে আসলে সুবিধা হয় কলকাতা থেকে, সেইগুলো যদি আপনি 2-4 কথায় বলেন আপনার পরিচয় দিয়ে, ভালো হয়, আমার দর্শকরা জানতে পারুক। আমার নাম মধুশেখর মণ্ডল, আমি এই জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটির আমি একজন। জলেশ্বর শিব মন্দির প্রায় 870 বছরের পুরনো বলে আমাদের মনে হয়েছে, বা আমরা বই পুস্তক দেখে সেটা আমরা পেয়েছি, এবং এই মতো অবস্থায় চলছে। এখানে মূলত যেটা হচ্ছে, জলেশ্বরের শিব, আমাদের মন্দিরের বিভিন্ন গেটে লেখা আছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। এর অর্থ হচ্ছে একটাই, যে আমাদের শিব মানে বিগ্রহ, প্রধান যে বিগ্রহ, সেটা আমাদের 12 মাসই প্রায় জলে থাকে। চৈত্র মাসের তৃতীয় সোমবারে আমাদের সন্ন্যাসীরা নেমে, 3 জন সন্ন্যাসী মূলত, মূল সন্ন্যাসী দরপাঠ এবং তার শেষ পাঠ, তারা জলে নেমে, এবং তার সহকারী অনেক সন্ন্যাসী আছে। যে মন্দির আছে, মন্দিরের সামনে বড় পুকুর আছে, সেই পুকুরে বাবাকে রাখা হয়। সেখান থেকে তৃতীয় সোমবারে চৈত্র মাসের ওই পুকুর থেকে তুলে পুকুরের পশ্চিমের ঘাটে আগে পূজা হয়। ওখানে পূজিত হওয়ার পরে বাবা চলে আসে প্রতীক্ষা মন্দিরে, তার নিজস্ব প্রতীক্ষা মন্দিরে। সেখান থেকে আমাদের যে রীতিনীতি বা পরম্পরা অনুযায়ী, যেটা আমাদের এখানকার ধর্মীয় যে বিষয়টা,
সেই বিষয়টা হচ্ছে 8খানা গ্রামের এই শিব এবং 8খানা গ্রামের পরিক্রমা করেন। এবং শুধু তাই না, ও যেদিনকে আমাদের তৃতীয় সোমবারে বাবাকে তোলা হবে পুকুর থেকে, ওই দিন বিকেল 5টায় হালি শহরের উদ্দেশ্যে বাবাকে নিয়ে যাওয়া হয়। বাবার হালি শহরে গঙ্গা স্নান করিয়ে তারপরে ওখানে বাবার যে নিজস্ব একটা জায়গা আছে রামপুরাদের ঘাটে, একটা ছোট্ট একটা বাবাকে নিয়ে গিয়ে পুজো দেওয়া হয়। সেখান থেকে হালি শহর থেকে আবার পদব্রজে বাবা মন্দিরে আসেন। আসার পরে আমাদের যে পরম্পরা নিয়ম যেটা আছে, সেটা পরম্পরা নিয়ম অনুযায়ী 8খানা গ্রামে বাবাকে পদব্রজে ঘোরানো হয়, প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি। এই 8খানা গ্রাম হচ্ছে জলেশ্বর, শিমুলিয়া, বাগনা, নারিকেলা এবং আমকোলা এবং কেমিয়া ও চণ্ডীগড়। এই গ্রামগুলোতে বাবাকে নিয়ে পরিক্রমা করা হয়। তারপরে বাবা যেভাবে ঘোরে, তারপর আমাদের এখানে যে সন্ন্যাসী হয়, কমসে কম 30 থেকে 40 হাজার এখানে সন্ন্যাসী হয় প্রত্যেক বছরই। এবং প্রতি বছরই দেখছি আমরা যে এই সন্ন্যাসী বেড়েই চলেছে। তাতে করে দেখা যাচ্ছে যে এবছর সন্ন্যাসী হবে, এরকম একটা আমরা বুঝতে পারছি এখন থেকেই, যেভাবে মানুষই সাড়া পড়েছে তাতে সেটাই বোঝাচ্ছে। আর বিষয়টা হচ্ছে যে আমাদের ঘাট স্নান, যেটা বাবার ঘাট কাজ করা হয়, সেটা হচ্ছে আপনার 29শে চৈত্র শনিবার বৈকাল 4টের সময় বাবার ঘাট স্নান হয়। এবং ঘাট স্নান হওয়ার পরে বাবার যে খেজুর গাছ আছে, সেই খেজুর গাছে উঠে শাল ভাঙার একটা পর্ব থাকে। সন্ন্যাসীরা সেই শাল ভাঙার পর্ব শেষ করে তারপরে বাবা আবার গ্রামে পরিক্রমায় বেরিয়ে যায়। এবং নীল পুজোর দিন বাবাকে মন্দিরে আনা হয় রাত্রি 10টা থেকে 11টার ভিতরে। তারপর ওখানে নিয়ে যে গাজনে স্নান হয়, হাজার হাজার সন্ন্যাসী দাঁড়িয়ে থাকে বাবার মাথায় জল দেওয়ার জন্য। সেই সন্ন্যাসীরা গাজনে যে ঘর আছে, ওই গাজন স্নানের পরে তারপর বাবাকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে নীল পুজোতে যেটা পুজো হয়, এখানে মূল মন্দির কি এইটা? মূল মন্দির এইটা। আর তলারটা হচ্ছে প্রতীক্ষা মন্দির। এটা হচ্ছে গাজনের মন্দির। এটা গাজনের স্নান হয় এখানে নীলের দিন রাত্রিবেলা। হ্যাঁ, এই যে ঘরটা রয়েছে, এই ঘরের ভেতরে গাজনের স্নান হয়। হ্যাঁ, এই ঘরটা গাজনের স্নান হয়। এখান থেকে বাবাকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে পুজো হওয়ার পরে বাবার যে সহচরী যারা থাকে, অসুর যারা থাকে, তাদেরকে ভোগ দেওয়ার জন্য শ্মশানের থেকে পোড়া কাঠ নিয়ে এসে এবং ট্যাং মাছ, শোল মাছ পুড়িয়ে বাবার ভোগ দেওয়া হয়। বাবার ভোগ কোথায় পাশেই আছে, সেখানে ভোগের নিবেদন করা হয় রাত্রি 2টোর সময়। ওই প্রতীক্ষা ঘরের পাশে, ও পাশে মেলার মাঠের গায়ে, ওটাকে বলা হয় ভোগপোতা। ভোগপোতা এই কারণেই বলা হয় যে উনুন আছে না? না, উনুন নেই ওখানে। উনুনটা এখানেই তৈরি হয়, এখানেই রান্না হয় বাবার মন্দিরের পাশে। রান্না করে এখান থেকে ভোগটা মাথায় করে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ওখানে দেওয়া হয়। বাবার যেসব সহচরী লোকজন যারা আছে, তারা ওই প্রসাদটা গ্রহণ করে। এবং তারপরে চলে আসছে আমাদের পরের দিন চড়ক পূজা। চড়ক পূজাতে আমাদের জলেশ্বরের বাবার মন্দিরের একটা বিশেষ ঐতিহ্য, যেখানে একটা বটি ঝাঁপের ব্যবস্থা হয়। এবং ওটা হচ্ছে 31 তারিখ, মানে সংক্রান্তির দিন 31 তারিখে চৈত্র মাসের ওটা বটি ঝাঁপ হয়। পর্বটা ঠিক 12টায় শুরু হয় এবং ওটা বটি ঝাঁপ হতে হতে 12টা শুরু হলে ধরেন 2-3টের সময় শেষ হয়। তারপরে চড়ক পূজা হয়। চড়ক পূজার পরে তারপরের দিন হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। সেই পয়লা বৈশাখে বাবাকে আবার ঠিক সন্ধ্যে 7টার সময় মন্দির থেকে নিয়ে সন্ন্যাসীরা সেই মতন আবার নির্দিষ্ট জায়গাতেই বাবাকে ওই পুকুরের ভিতরে রেখে আসেন। এই হচ্ছে আমাদের জলেশ্বরের পরম্পরা বা জলেশ্বরের চিরাচরিত যে প্রথা, সেই প্রথা এই হচ্ছে বিশেষত্ব। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমার নাম নিধু শেখর মণ্ডল, বাড়ি চণ্ডীগড়। আমি জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটির কার্যকারী কমিটির মেম্বার এবং আমি সহ সম্পাদক বর্তমান আছি। এই মতন অবস্থায় চলছে। নমস্কার আপনাকে বলার জন্য।
আপনি আমাকে এই যে আপনার মূল্যবান সময় দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আমি নমস্কার জানাচ্ছি। আপনারা এসে ইউটিউবের পক্ষ থেকে যেটা করেছেন, আমি ভাববো যে আমাদের মন্দির প্রচারের ক্ষেত্রে আরও ত্বরান্বিত হবে, এই কামনা, এই আশা আপনাদের কাছে করি। নমস্কার। বছর মানে আকবরের আগে থেকে আমি শুনেছি, যেটা সেইটাই আপনাকে প্রশ্ন করলাম। আচ্ছা, এখানে বছরই আগে একটা সময় আমরা আমাদের বাপ কাকাদের কাছে বা জ্যাঠামশাই ঠাকুরদাদের কাছে যেটা শুনেছি, এখানে এক সময় একটা মানে মহামারী লেগেছিল। সেই সময় আজ থেকে 69 বছর আগে একটা মহামারী লেগেছিল। মহামারী লাগার ফলে তখন এখানকার যারা বর্ষিয়ান, যারা লোকজন, যারা বয়স্ক ব্যক্তিরা তখন ছিলেন, তখন তারা ঠিক করেছিল যে বাবার মন্দিরে যদি আমরা অষ্টপ্রহার যদি করি। আচ্ছা, আর এই শ্রাবণ মাসে আপনাদের একটা উৎসব হয়? শ্রাবণ মাসে যেটা হয়, বাবার জন্ম মাস, এবং সেই জন্ম মাসে প্রচুর মানুষ হালিশহরের গঙ্গা থেকে জল নিয়ে এসে বাবার বিগ্রহ সেখানে থাকে, মন্দিরে আছে একটা বিগ্রহ, সেই বিগ্রহতে জল ঢালেন এবং সারা শ্রাবণ মাস আমাদের এখানে মেলার রূপে রূপান্তরিত হয় এবং বহু ভক্ত, বহু সন্ন্যাসী, বহু ভক্তগণ এখানে আসেন। এটাই হচ্ছে আমাদের শ্রাবণ মাসের নিয়ম নীতি। 4-5টা সোমবার যাই পড়ুক না কেন, প্রচন্ড পরিমাণে ভিড় এখানে হয়। মানে আমি দেখেছি খবরে অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, সন্ন্যাসীরা আসে, বাবার মাঠে জল ঢালে। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ। এইখানে গাজনের দিনে হবে, সেটাও আপনাদের তুলে ধরবো এই ঘরের ভেতরে। থালাগুলোর দাম কত? 50 টাকা। মিনিমাম 50 টাকা না? এখানে পুজো দিতে এলে মিনিমাম একটা ফল এটা আছে, ধূপ, মোমবাতি, ওর মধ্যে 5টা ফল আছে। 5টা ফল আছে, এগুলো 50 টাকা দিয়ে আপনারা নিয়ে পুজো দিতে পারেন। শিবপুকুর দেখুন, শিবপুকুরটা আপনাদের তুলে ধরছি। তো তোলা হয় যে মানে চৈত্র মাসের 3য় সপ্তাহে যে সোমবার পড়ে, এইবারে সোমবার পড়েছে 17 তারিখে তোলা হয়েছে। তা আপনাদের চলুন প্রতীক্ষা মন্দিরে নিয়ে যাচ্ছি বাবাকে। চলুন প্রতীক্ষা মন্দিরে দর্শন করাই। সব ভক্তরা বসে রয়েছে। প্রতীক্ষা মন্দিরে বাবাকে গ্রাম থেকে ঘুরিয়ে আনা হয়েছে। আপনারা দর্শন করুন। এই ফল কাটা হচ্ছে, পুজো হবে। ওঠার পর গ্রাম 8টা গ্রাম প্রত্যেক দিন ঘোরে। হালিশহরে রামপ্রসাদের গঙ্গা থেকে ঘাটে থেকে স্নান করিয়ে এনে তারপর প্রত্যেক দিন একটা গ্রাম ঘোরানো হয়। আবার এই হচ্ছে আবার নির্দিষ্ট সন্ন্যাসী দ্বারা পয়লা বৈশাখে জলের তলায় বাবাকে রেখে আসা হবে। আর এখানে দেখুন নন্দী বাবাও বিরাজ করছে, আর সব পুজো দেখতে ব্যস্ত। প্রতীক্ষা মন্দির, এটা প্রতীক্ষা মন্দিরে বাবা প্রতীক্ষা করবে। আর অরিজিনাল মন্দির দিন রাত্রিরে এই বাবা অরিজিনাল মন্দিরে যাবে। দিন রাত্রির বেলা এই অরিজিনাল মন্দিরে বাবা যাবে এইখানে। তারপরের দিনই পয়লা বৈশাখে আবার জলের নিচে রেখে আসা হবে। রাত্রির বেলা এই মন্দিরে বাবাকে আনা হবে, যে শিলা আছে। প্রতীক্ষা মন্দির থেকে নীলের দিন রাত্রিবেলা এই মন্দিরে এনে তারপরে পয়লা বৈশাখে দিনে আবার বাবাকে জলের তলায় রেখে আসা হবে।
গাজন হয় দেখুন, এখানে একটা সাদা শিব আর নন্দী বাবাজি বিরাজ করছে এই জায়গায়, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই গাজন মন্দির করুন, এই হলো অরিজিনাল মন্দির, আর এই হলো প্রতীক্ষা মন্দির, আর এই হলো গাজন মন্দির, আর এই হলো এখানে সব ঢিল বেঁধে মনস্কামনা করছে এই বট গাছের নিচে। কেউ ধূপ জ্বালাচ্ছে, কেউ জল ঢালছে শিবের মাথায়। আর মেলা এখনো সব এসে গেছে, লেগে গেছে, সেও আপনাদের তুলে ধরছি। আর এই হলো ভোগ ঘর বাবা থেকে মেলা লাগবে, নিরামিষ কচুরি, নিরামিষ এসব লেগে গেছে। প্যান্ডেলও বাঁধা হচ্ছে মেলা যায়। আর এখানে হচ্ছে রাজস্থানি ঘুগনি পেয়ে যাবেন 20 টাকা, 30 টাকা, 20-30। মেলা প্রাঙ্গণটাও এ হচ্ছে, শনিবার থেকে মেলা শুরু হবে, শনিবার থেকে মেলা শুরু হবে, সেটা আপনাদের তুলে ধরছি। কাজ চলছে, 1 সপ্তাহের মতন এই মেলা থাকবে। প্রাঙ্গণ দেখুন, সব দোকান লাগাচ্ছে। শনিবার থেকে মেলা শুরু হবে, পুরো মেলা প্রাঙ্গণটাকেও আপনাদের 5 দিন এই মেলা থাকবে। ঘরগুলো দিয়েছে দেখুন, দেখুন ড্রাগন রাইড, তারপরে ইলেকট্রিক দোলনা, বাচ্চাদের রাইড, সেগুলো ফিটিং হবে। ফিটিংয়ের পর এগুলো হবে, সেগুলো আপনাদের তুলে ধরছি। ড্রাগন সব এসে গেছে দেখুন, সেগুলো আপনাদের তুলে ধরছি। এগুলো বাচ্চাদের রাইডস, এখনো ফিটিং হয়নি। আপনারা খুব ভালো লাগবে, দেখুন কত রকম রাইডস এসছে। আর ওই রাইডস তো জানেন 6 রাউন্ড করে, ওই 60 থেকে 70-80 এইরকম। সেগুলো আপনাদের মেলার যা যা প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আপনাদের কাছে তুলে ধরলাম। মেলার যে প্রস্তুতি নিচ্ছেন সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। মন্দিরের চূড়া দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মেলার সব দোকান দেবে কাজ করছে, শনিবার থেকে মেলা শুরু হবে। কিন্তু অনেক বড় মাঠ, এই মাঠে মেলা লাগবে। আর মেলার মাঠের উপরে কতগুলো আম গাছ আছে দেখুন, আম হয়েছে, সেগুলো গ্রীষ্মকালে সেগুলো তুলে ধরলাম। দেখুন এখানে পেয়ে যাবেন মহিলা পুরুষ হচ্ছে, শৌচালয় হচ্ছে প্রস্রাব 2 টাকা আর পায়খানা 5 টাকা। এই জলের তলায় পয়লা বৈশাখের দিনে নিচে রেখে আসা হবে, এই শিব পুকুরের নিচে আবার বাবাকে রেখে দেওয়া হবে। মাসিরা দেখুন দেখুন পণ্ডিত মশাই ভোগ দিচ্ছে। বন্ধু, আজ উত্তর 24 পরগনা জলেশ্বরে মন্দিরে এনেছি জলেশ্বর বাবা শিব। জলের নিচে
মহেশ্বর জলেশ্বর। তা সেখানে এনে আপনাদের দর্শন করিয়েছি প্রতীক্ষা মন্দির, যেখানে বাবাকে জলের তলা থেকে চৈত্র মাসে তৃতীয় সপ্তাহে তুলে তারপর 8টি গ্রাম ঘোরানো হয়, সেটা সেই প্রতীক্ষা মন্দির দর্শন করিয়েছি। অরিজিনাল মন্দির, সেখানেও যে শিলা পূজিত হয় সেটাও দর্শন করিয়েছি। গাজনের মন্দির দর্শন করিয়েছি, মেলা প্রাঙ্গণ দর্শন করিয়েছি। এখানকার যে কর্তৃপক্ষ তাকে দিয়ে সব কিছু এই মন্দিরের ইতিহাস বলিয়েছি। তাই এইগুলো দেখার পর আমি আশা করি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো মনে করে থাকেন, এই বলে আমি এখানে শেষ করে আমি আমার গন্তব্যস্থলে চললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহেশ্বর। জলের নিচে মহেশ্বর বলে আমি শেষ করলাম।